নমস্কার। আমাদের আজকে আলোচনার বিষয় হলো যারা আগামী দিনে গবেষক হতে চান বা কিভাবে ল্যাবের মধ্যে নিরাপত্তা রক্ষা করবেন বা কিভাবে নিজেকে নিরাপত্তার মধ্যে রাখবেন এবং আগামী প্রজন্মে যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করতে চান কিভাবে এগিয়ে যাবেন, নিজেদেরকে আরও সমৃদ্ধ করবেন, এটাই হবে আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু। তো আমাদের মধ্যে রয়েছেন আমাদের আজকে বিশেষ অতিথি, প্যারামেডিক্যাল ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে উনি একজন প্যারামেডিক্যাল স্টাফ মানস লোধ স্যার। তো আমরা ওনার সাথে পরিচয় করে নেব। তার আগে বলবো যে আপনারা চোখ রাখুন আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে পজিটিভ বার্তা রয়েছে সেই পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ত্রিপুরা নলেজ সিটির পেজে। তো আমাদের এই আলোচনার মধ্যে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই বলবেন। তার আগে স্যারের কাছ থেকে আমরা জেনে নেব এবং পরিচয় করে নেব। তো স্যার নমস্কার। 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 তো প্রথমেই জেনে নেব যে আমাদের পজিটিভ বার্তায় এসে কেমন লাগছে বা এই পজিটিভ বার্তা সম্বন্ধে আপনি কি বলবেন? পজিটিভ বার্তা প্রথমেই বলবো, আমরা তো আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্যে থাকি। তো আমাদের এই রাজ্যে পজিটিভ বার্তা সম্পূর্ণটাই একটা বলা চলে আজ থেকে 1 বছর আগে একটা নতুন নাম বা একটা নতুন প্ল্যাটফর্ম। তো এইরকম বিষয় নিয়ে আমরা ত্রিপুরার মানুষ কখনোই এটা সম্বন্ধে এতটা পরিচিতি ছিলাম না, বা এই প্ল্যাটফর্মটা কী এটা সম্বন্ধে আমাদের কোনো একটা ধারণা ছিল না। কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মে আমাদের শ্রদ্ধেয় মলয়পীঠ স্যার ওনার এই পজিটিভ বার্তা আমাদের এই রাজ্যের মাটিতে চালু করা এবং দিনের পর দিন সারা রাজ্যের মানুষ এটা সম্বন্ধে অবগত হওয়া, এবং শুধুমাত্র এটা খুব গর্বের সহিত বলতে পারি যে আমাদের রাজ্যের মধ্যেই নয়, দেশীয় স্তরে নয়, আন্তর্জাতিক স্তরেও পজিটিভ বার্তা এখন সাফল্য পাচ্ছে। কারণ বেশ কিছুদিন ধরে আমরা দেখছি আমাদের দেশের বিভিন্ন প্রশাসনিক স্তর থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা থেকে শুরু করে দেশের বা বহির্রাজ্যের আন্তর্জাতিক ও স্বনামধন্য ব্যক্তিরা এই স্যারের এই উদ্যোগটাকে স্বাগত জানাচ্ছে। তো আমি এইরকম একটা প্ল্যাটফর্মে এসে সত্যি আজকে খুব আনন্দিত এবং ধন্যবাদ জানাই এই প্ল্যাটফর্মে যারা আপনারা প্রতিদিন কাজ করে যাচ্ছেন সফলতার সহিত। আপনাদের এই পরিশ্রম, স্যারের এই পরিশ্রম, আমি সবটাকেই কুর্নিশ জানাই। আর আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য আপনাদের কাছে ধন্যবাদ জানাই। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের পজিটিভ বার্তায়, আর আপনাকে আবারও অনেক অনেক স্বাগত। তো এরপরে স্যারের কাছ থেকে জেনে নেব যে আপনি তো আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে রয়েছেন, তো এই কলেজ সম্বন্ধে যদি একটু ডিটেলসে আমাদের অবগত করেন। প্রথমত বলি, ভেঙ্গে উত্তরটা দিই। আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমাদের ফিজিওলজি বিভাগ আছে, ডিপার্টমেন্ট ফিজিওলজি, খুব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, আপনারা জানেন। ওই ডিপার্টমেন্টে আমি অ্যাজ এ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট হিসাবে ল্যাবের দায়িত্বে আছি। তো প্রতিদিনই স্টুডেন্টরা তাদের নিয়মিত যেই সময়, ওই সময়ে প্র্যাকটিক্যাল ক্লাস করে। আমি থাকি, আমাদের সঙ্গে আমাদের টিউটার স্যাররা থাকে, প্রফেসর স্যাররা থাকে, অ্যাসোসিয়েট প্রফেসররা, সবাই মিলে থাকি। তো আজকে প্রায় 7 মাস আমরা 7 মান্থ খুব সফলতার সহিত করতে পারছি। আপনারা লাইভও দেখছেন ক্লাসের বিভিন্ন। আর ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে বলতে গেলে দেখুন, এটা প্রথমেই যদি আমি বলি যে একটা অনুন্নত আমি বলবো না, বাট একটা খুব অন্ধকারময় একটা জায়গা ছিল। আজকে ওই জায়গাটার মধ্যে আমাদের এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যিনি সভাপতি, আমাদের শ্রদ্ধেয় সম্মানিত মলয়পীঠ স্যার, উনি এখানে আসা, প্রথমে তো কলেজ করার আগে ওনার মনের মধ্যে সেই কনফিডেন্সটা এসেছে যে আমি ওখানে গিয়ে এটা করব। তারপর হচ্ছে সফল হবে কি না, সবটাই ব্যাপার আছে। তো উনি ওখানে এসেছেন, ওখান থেকে জায়গা ক্রয় থেকে শুরু করে কলেজ বানিয়েছেন। এবং আমি প্রায় প্রথম থেকে না হলেও এর বেশ কিছুদিন পর থেকে আমি আজকে পর্যন্ত ওখানে ওটার সঙ্গে আমি আছি। আমি দেখেছি যে অনেক বাধা বিপত্তি বলবো না, বাট যেটা কাজ করতে গেলে হয়, সবাই মিলে একত্রিত হয়ে সমাজের সকল স্তরের মানুষের সাহায্য নিয়ে স্যার কিন্তু ওনার যেই চেষ্টাটা, ওটাতে উনি সফল হয়েছেন। এনএমসি অ্যাপ্রুভাল, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের যে অ্যাপ্রুভাল লাগে, ওটাও আমাদের কলেজ গত বছর সাকসেসফুলি এটা করেছে।
এর থেকে সবচেয়ে বড় যেটা, ওটা হলো আমাদের টিএসএমসি আমাদের এই রাজ্যের মাটিতে প্রথম বছর। ওটা প্রথম বছরেই আমরা 150 সিট আমাদের কলেজকে দেওয়া হয়েছিল ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন থেকে। ওখানে আমরা 150 সিটই আমরা সবার আশীর্বাদে আমাদের স্যার করতে পেরেছে, 150 সিটে ভর্তি। এটা আমাদের কলেজের জন্য একটা বড় প্রাপ্তি। এবার আমাদের কলেজে ভারতবর্ষের 21টা রাজ্য থেকে এখানে স্টুডেন্টরা ভর্তি হয়েছে, এটা আমাদের জন্য আরেকটা বড় প্রাপ্তি। এবং তারই ফল হিসাবে গত 3 মাস আগে থেকে আমাদের কলেজে, আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজকে প্রথমে ন্যাশনাল বুক অফ রেকর্ড, তারপর এশিয়া বুক অফ রেকর্ড, এবং এই সদ্য সমাপ্ত আমরা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড থেকেও আমাদের কলেজকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, আমরা প্রথম হয়েছি। তো বুঝতেই পারছেন এটা আমাদের কলেজের জন্য একটা বড় প্রাপ্তি। আর কলেজের বড় প্রাপ্তি থেকে স্যারের জন্য একটা খুব বড় প্রাপ্তি, কারণ ওই যে বললাম না, কলেজ তো উনি করবেন, কলেজ করেছেন, কলেজ চলবে আগামী দিন, কিন্তু ওই যে আমি কলেজটা করব, ওখানে আমার এটা হবে, এই যে একটা দৃঢ়তা, এই কারণ জায়গাটা টোটালি একটা বাগান ছিল, বিকেলের পর হয়তো ওই জায়গাতে কেউ যেতও না, কিন্তু আজকে ওখানকার চেহারাটাই পাল্টে গেছে। হ্যাঁ, একা স্যারের পক্ষেও সবটা সম্ভব ছিল না, অনেকেই প্রশাসনিক থেকে শুরু করে উপরে অনেকেই স্যারকে সহযোগিতা করেছে এবং স্যারও ওটার জন্য কৃতজ্ঞ। আমরা আছি, আরও অনেকেই আছে, আগামী দিনও থাকবো। তো এই যাত্রা চলছে, সব খুব ভালোভাবেই চলছে। ঠিক একদম জেনে নিতে পারলাম স্যারের কাছ থেকে যে আমাদের শান্তিনিকেতন কলেজের যে কিভাবে এটা তৈরি হয়েছে বা স্যার কিভাবে এটার মধ্যে পরিশ্রম দিয়েছে, সেখানটা কি অবস্থায় ছিল, এখন বর্তমানে কোন পরিস্থিতিতে আছে আমরা জেনে নিতে পারলাম। এরপরে জেনে নেব স্যারের কাছ থেকে ওখানে তো ওপিডি পরিষেবাও চালু আছে, এই ওপিডি পরিষেবা সম্বন্ধে যদি একটু আপনার কাছ থেকে ডিটেলসে শুনে নিতে পারি। ওপিডি পরিষেবা আমরা 2024 মানে গত বছরের আগস্টের 1 তারিখ থেকে আমরা ওখানে চালু করেছি 10 টাকার বিনিময়ে। তো বেসিক্যালি আমাদের রাজ্যের একটা বড় অংশ নিডি ফ্যামিলি বিলং করে, এটা বাস্তব। তো ওখানে ওই রকম জায়গায় স্যার 10 টাকার বিনিময়ে শুধুমাত্র আমার ওই পার্শ্ববর্তী এলাকাগুলো নয়, এখানে সারা ত্রিপুরা রাজ্য থেকে মানুষ আসছে 10 টাকার বিনিময়ে। যে রাজ্যের ভালো ভালো ডক্টররা, যাদের একটা হিউজ এক্সপিরিয়েন্স বিভিন্ন ক্ষেত্রে, ওদের থেকে মানে শিখারও অনেক কিছু থাকে। আজকে ওনারা আমাদের কলেজে ওপিডিতে বসছেন, রুগী দেখছেন, রুগীদের জন্য এটা একটা বড় প্রাপ্তি। কারণ আমরা জানি আমাদের রাজ্যের একটা বড় অংশ মানুষ সবসময় একটা চিন্তাধারা থাকে যে আমি বহির্রাজ্যে গিয়ে ট্রিটমেন্ট করব, বাইরের রাজ্যে। এবং এটা ধারণাটাও ওনাদের মানে অন্যায় না, কারণ আমার এখানে কিন্তু বর্তমান সময়ে আমাদের রাজ্যে আমরা জানি আমাদের জিবি হাসপাতালে কিডনি ট্রান্সপ্ল্যান্ট, ওপেন হার্ট সার্জারি থেকে শুরু করে আরও বড় বড় ট্রিটমেন্ট শুরু হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা আমাদের ভালো দিকে যাচ্ছে, চেষ্টাটা সবার। তো ওইটার দিকে লক্ষ্য রেখে শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্যার 10 টাকার বিনিময়ে ওপিডি চালু করেছেন। রাজ্যের বললাম না হিউজ এক্সপিরিয়েন্স, ভালো ভালো স্বনামধন্য ডক্টররা ওখানে বসছেন, প্রতিদিন বসছেন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষ আসছে। এর সঙ্গে যে পরীক্ষাগুলো হয়, পরীক্ষাগুলো তো একটা ভালো পার্সেন্টেজ ডিসকাউন্ট দেওয়া হয় রুগীদের জন্য। তারপর যে ফার্মাসি, যেটা ওষুধেরটার মধ্যেও একটা ভালো ডিসকাউন্ট দেওয়া হয়। আলটিমেটলি এগুলো হলো কি, মানে আমার উদ্দেশ্য মানুষকে পরিষেবা দেওয়া, আমি মানুষকে সঠিক পরিষেবা দেব, আর সঠিক পরিষেবা দিতে গিয়ে মানুষও দেখছে যে 10 টাকার বিনিময়ে আমি এই পরিষেবাগুলো পাচ্ছি। তো জনগণও খুব খুশি। আর হয়তো সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কিছুদিনের মধ্যেই আমাদের যে একটা স্বপ্ন সবার, যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল হাসপাতাল, ওটাও কিন্তু মানে প্রাথমিক পর্যায়ের যে কাজটা ওটা শেষ হবে। আমরা হয়তো কিছুদিনের মধ্যেই হাসপাতালও শুরু হচ্ছে। তো জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য এটা একটা খুব বড় প্রাপ্তি।
একদম ঠিক তাই, এবং আমাদের গর্ব যে ত্রিপুরার বুকেতে এমন একটা হসপিটাল স্যার গড়ে তুলেছেন। তো স্যার এরপরে আপনার কাছ থেকে জেনে নেব যে আপনি যে এই পেশায় এসেছেন কোথা থেকে অনুপ্রেরণা পেলেন সেটা একটু জেনে নেব। আমি তো বেসিক্যালি প্যারামেডিক্যাল পাশ করেছি কয়েকদিন মানে একটা বছর আগে। বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট নিয়ে পড়াশোনা করেছি। ইন্টার্নশিপও হয়েছে, তারপর বিভিন্ন জায়গাতে এক্সপিরিয়েন্স নিয়েছি। আর আমার একটা সবচেয়ে বড় মানে আমি বলবো এটা আমাদের এই বর্তমান প্রজন্ম এটা যে আমরা কিছুদিন আগে একটা মহামারী থেকে কেটে উঠেছি, এখনও ঠিকভাবে কেটে উঠিনি আমরা, কোভিড-19। তো এই কোভিড-19-এর ক্ষেত্রেও এই যে পরীক্ষাগুলো এগুলো আমরাই করেছি, হসপিটাল হোক বা প্রাইভেট সেক্টর হোক। তো এটাও আমার জন্য একটা বিশাল বড় প্রাপ্তি যে সামনে থেকে কোভিড আক্রান্ত বলুন আর সাধারণ মানুষদের স্যাম্পল কালেকশন করা, তারপর এগুলো নিয়ে পরীক্ষা করা। তো এগুলো আমরা ল্যাব টেকনোলজিস্টরাই করি। বিগত দিনও বিভিন্ন মহামারী যখন হয়েছে আমরাই এগুলো করেছি, এখনও করছি, আগামী দিনও যদি এরকম আরও কোনো প্রবলেম আসে আমাদের যে ল্যাব টেকনোলজিস্টরাই সবার প্রথম এগুলো গিয়ে করে। লাইফের একটা রিস্ক থাকে তারপরও, কারণ আমি কোভিড-19 দিয়েই বলি, আমি নিজেও 2-3 বার আক্রান্ত হয়েছি পেশেন্টের কালেকশন করতে গিয়ে। বাট এটা আমার প্রফেশন, আমি তো আর এটাকে মানে সাইডে রেখে দিতে পারি না। আর পাবলিকের হেল্প করাটাই আমি মনে করি প্রত্যেকটা মানুষের আসল উদ্দেশ্য হওয়া উচিত। যে যেই সমস্যাতেই থাকুক পাশে গিয়ে অন্তত দাঁড়ানোটা দরকার নিঃস্বার্থভাবে। তো মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট নিয়ে পড়াশোনা করেছি, এখন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ফিজিওলজি ডিপার্টমেন্টে আছি। স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল ক্লাসে ডক্টর স্যারদের সঙ্গে মিলে ক্লাসে হেল্প করি, এই চলছে। তো স্যার এরপরে আপনার কাছ থেকে আবারও একটু মানে প্রশ্ন আমি জেনে নিতে চাই যে আপনি তো একজন ল্যাব টেকনিশিয়ান বা ল্যাব টেকনোলজিস্ট যেটা বলে আর কি, তো আপনি এখানে কি ধরনের কাজ করে থাকেন বা কিভাবে নিয়োজিত? অ্যাকচুয়ালি আমাদের মেডিকেল ল্যাব টেকনোলজিস্টদের মানে হিউম্যান বডিতে হাজারো পরীক্ষা থাকে, সবগুলোই আমরা করি। তো আমাদের কলেজে আমাদের প্রথম বছরে ফিজিওলজি ডিপার্টমেন্টে যেই পরীক্ষাগুলো এনএমসি গাইড থেকে দেওয়া ওদের সিলেবাসে, ওই সবগুলোই আমরা ওদেরকে করিয়েছি এবং করা হচ্ছে। এর মধ্যে অনেক ধরনের টেস্ট থাকে, ব্লাড গ্রুপিং, হিমোগ্লোবিন যে আমরা টেস্ট করি ওগুলো, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, আমাদের বডিতে যে সেল থাকে ওই আরবিসি কাউন্ট, ডাব্লিউবিসি কাউন্ট, তারপর আরও বিভিন্ন টেস্ট, প্যাক্সেল ভলিউম। তারপর ক্লিনিক্যালের দিকে যদি আমি ফিজিওলজিরই আরেকটা পার্ট ক্লিনিক্যাল ফিজিওলজিতে যাই, ওখানে আমাদের হার্ট রেট, বডির ভ্যারাইটিস পার্ট, ফাংশন কি করি আমি, পালস, অ্যাবডোমেন, তারপর বিভিন্ন রেসপিরেটরি ফাংশনের ক্ষেত্রেও বিভিন্ন মেশিন আমরা ব্যবহার করি। তো সবগুলো মিলিয়েই ল্যাবের মধ্যে ফিজিওলজি ডিপার্টমেন্টে কাজ হয়। তো সবগুলোতেই আমাদের এখন টেস্টের তো অভাব নেই, হাজারো টেস্ট আছে আপনাকে বললাম। তো আমরা তো আমাদের কোর্সের 90% টেস্ট আমরা শিখেছি, কাজ করেছি, যখন যেখানে যেটা দেওয়া হয় ওটা আমরা করি। মানে আর সব কিছুতেই তো অনেস্টি জিনিসটা থাকতে লাগে, অনেস্টি জিনিসটা না থাকে আপনি কিভাবে কাজ করবেন। তো স্টুডেন্টদের ওটাই এখন অবধি শেখানো হচ্ছে, তারাও খুব ভালোই রেসপন্স দিচ্ছে, শিখছে। আগামী দিন দেখে। তো ধন্যবাদ স্যার। তো স্যার এরপরে আপনার কাছ থেকে জেনে নেব যে এই ল্যাবে যখন কাজ করেন বা যারা করছে, তো কিভাবে নিরাপত্তাটা রক্ষা করা উচিত বা করবে তারা, একটু যদি বলে দেন আমাদের। দেখুন, ল্যাব একটা খুব সিনসিয়ার জিনিস। ল্যাব মিন্স ল্যাবরেটরি যেটা বলি আমরা, সংক্ষেপে আমরা ল্যাব বলি। তো ল্যাব একটা খুব সিনসিয়ার বিষয়, কারণ ল্যাবের মধ্যে আমরা এইচআইভির মতন ভয়ঙ্কর জিনিসের টেস্টও করি। এইচসিভি হেপাটাইটিস সি ভাইরাস, এইচবিভি হেপাটাইটিস বি ভাইরাস, এইচআইভি। এখন তো ওই ল্যাবের মধ্যে যখন আমরা কাজ করি তখন খুব নিজেকে প্রিকশন সব কিছু মেনটেন করে, হাতে গ্লাভস পরে, মাথায় ক্যাপস বেঁধে, অ্যাফ্রন পরে আমাদের
যেটা হোয়াইট কোট এফরন পরে, তারপর আমাদের যেই ওয়েস্ট ডিসপোজাল যেই জায়গাগুলো আছে, যেমন এটা ওখানে ফেলতে লাগে, এটা ওখানে ফেলতে লাগে, এই সমস্ত কিছু মেনটেন করে, তারপর সিরিঞ্জ ডেস্ট্রয়ের করে, কারণ সিরিঞ্জ একজনের একটা ইউজ করলে ওটা আবার আমি যদি ডাস্টবিনে ফেলে দিই, ওখান থেকে ওটা গিয়ে আবার এটা রিইউজ হয়ে তো ওটা অলরেডি আরেকজনের একটা ইউজেবল, তো ওটাকেও আমি ডেস্ট্রয় করি, নিডেলও ডেস্ট্রয় হয়। তো ল্যাব খুব সিনসিয়ার বিষয়, আর স্টুডেন্টও আমরা যেরকমভাবে ওদেরকে গাইড করি, ওরাও খুব সিনসিয়ারভাবে ওরকমভাবেই কাজ করে। পরীক্ষা ওরা এক্সামও ঠিক সেরকমভাবেই ওরা সব কিছু গাইড মেনটেন করেই সব কিছু করে, এই আর কি। তো আরেকটা জিনিস জানতে চাইবো স্যার আপনার কাছে, যে এই যে কাজ করতে গিয়ে চ্যালেঞ্জের মুহূর্ত তো আসে, তো আপনার কাছে এরকম চ্যালেঞ্জের মুহূর্ত কি বলে মনে করেন? চ্যালেঞ্জের মুহূর্ত, আমাদের প্রফেশনটাই একটা চ্যালেঞ্জের মুহূর্ত। আমি বললামই আপনাকে কিছুক্ষণ আগে যে আমি যদি কোভিড দিয়ে বলি, মানে আমি এটা মানে নিন্দা করব না, কারণ তখনের সময়টা অ্যাকচুয়ালি খুব ভয়াবহ ছিল, আপনিও জানেন। খুব ভয়াবহ ছিল। আমরা লকডাউন আমাদের এই প্রজন্ম লকডাউন কী জিনিস জানতো না, এখন জানে ভালো করে। তো ওই রকম অবস্থায় আমরা দেখতাম একজনের থেকে একজন গেপিং রেখে চলতো সবসময়, একটু দূরত্ব বজায় রেখে। এটা অ্যাকচুয়ালি সরকারের এটা নির্দেশিকা ছিল যে আমরা গেপিং মেনে চলবো। আমরা ক্লোজ হতাম পাবলিকের সঙ্গে, বিকজ আমাদের প্রফেশনটাই এরকম। কারণ আমি কোনো পেশেন্ট থেকে আমি তো আর জানি না সে কোভিড-19 কি আক্রান্ত না কি, কিন্তু ওর থেকে আমার কালেকশন নিতেটাও কিন্তু একটা আমার চ্যালেঞ্জিং। হাঁচি কাশির মাধ্যমে ওটা ছড়তো, স্প্রেড হতো। তো আমি ওর থেকে ওটা নিয়ে, আমি বললাম না, আমি নিজেও 2-3 বার এফেক্টেড হয়েছি, কিন্তু আবার ঠিকও হয়ে গেছি। কিন্তু ল্যাব জিনিসটাই খুব সিনসিয়ার, ওখানে চ্যালেঞ্জিং আসবে। আর অ্যাকচুয়ালি আমি দেখেছি যেই কাজে চ্যালেঞ্জিং নেই ওই কাজ করে মজা নেই। আপনার চ্যালেঞ্জিং আসতেই লাগবে। আপনার লাইফে স্ট্রাগল, চ্যালেঞ্জিং এগুলো না আসলে আপনি কখনো, আমি স্যারকে দেখি প্রায় সময়, আমাদের সভাপতি স্যারকে, উনি এখানে আসছেন, ওখানে ওনার কলেজ বা উনি এতগুলো সংস্থা চালাচ্ছেন অল ওভার ইন্ডিয়াতে, উনিও চ্যালেঞ্জিংয়ের মুখোমুখি হয় না যে তা না। তো এই যে স্যারের কথা বললেন, একটু স্যারের সম্বন্ধে একটু জেনে নেবো, আমরা অনেকেই ডিটেলসে স্যারের সম্বন্ধে কিছু জানি না। অ্যাকচুয়ালি আমরাও স্যারকে আগে থেকে মানে জানতাম না বা করতাম না, কলেজ থ্রুতেই ওনার সঙ্গে বাট একটা মানুষকে আপনি তো হুট করে কাউকে আগে চিনবেন না, কাউকে আপনার সঙ্গে কর্মক্ষেত্রে হোক বা বন্ধুক্ষেত্রে হোক বা যোগাযোগ যে কোনো মাধ্যমে হয়। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ সূত্রে স্যারের সঙ্গে পরিচয়, খুব ভালো মনের মানুষ। আর ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মহিলা এন্টারপ্রেনারশিপ, মহিলাদের জন্য একটা মানে কি বলবো ঐতিহাসিক জিনিস। আমি দেখি প্রায় ক্ষেত্রে আমাদের মহিলারা, দিদিরা, মায়েরা, বোনেরা, ওরা বিভিন্ন জায়গাতে গিয়ে যে বিভিন্ন জিনিসের উপর ট্রেনিং করে, ওটার জন্য টাকা নেয় বিভিন্ন সংস্থা। যারা নেয় আমি ওদেরকে নিন্দা করছি না, বাট দেয় টাকা দিয়ে। স্যার দেখলাম ফ্রিতে করাচ্ছে বিভিন্ন কোর্সের উপর, কম্পিউটার, সিসিটিভি ক্যামেরা, মেটাভার্স, আরও অত্যাধুনিক। এরপর স্যারের আরও উনি যে আমাদের সঙ্গে অনেক সময় শেয়ার করে দেখি যে আমি রাজ্য সরকারের সঙ্গেও আমি কথা বলে এই বোনেদের জন্য যারা আমার ডাকে সাড়া দিয়ে ওনাদের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্যে আমার ডাকে সাড়া দিয়ে আসছে, আমি ওদের জন্য সরকার থেকে কি সুবিধা দেওয়া যায়, লোন থেকে শুরু করে যেটাই হোক না, আমি ওটাও করব। তো এই যে জিনিসগুলো পজিটিভ বার্তা। আমি তো বললাম এইরকম প্ল্যাটফর্ম তো মানুষ রাজ্যের জানতো না কি পজিটিভ বার্তা। পজিটিভ আমরা জানি, লাইফে চলতে গেলে আপনি পজিটিভিটি না রাখলে কখনোই কোনো কিছু আপনি পাবেন না। স্যারের মধ্যে পজিটিভিটি সবসময় থাকে বলেই আজকে উনি সাকসেসফুলি এই জিনিসগুলো থেকে মানে একদম ইজিলি করে যাচ্ছে। তো কলেজ আমাদের এখানে, কর্মসংস্থান, একটা ভালো পরিমাণ কর্মসংস্থান, এখানে পেটে ভাত দিচ্ছেন উনি, সবার আশীর্বাদ ওনার সঙ্গে আছে। মহিলাদের জন্য উনি মানে স্বনির্ভর, আমি যেটা বলি, মহিলাদের জন্য কাজ করার জন্য উনি এরকম ফ্রিতে করাচ্ছেন, এবং পরবর্তী সময়ে এখানেও কর্মসংস্থানের ব্যবস্থা উনি করে দিচ্ছেন। তারপর আরও বিভিন্ন ক্ষেত্রে পজিটিভ বার্তা, আপনারা যারা দিনরাত পরিশ্রম করে চলছেন। তো এই সব কিছু মিলিয়ে তো আমি একটা জিনিসই দেখি যে ওনার উদ্দেশ্যটা সফল, কর্মসংস্থানটা একটা বড় প্রাধান্য। বাইরে যারা একটা মানুষের অংশ ত্রিপুরা থেকে কিছু নেই বলে চলে যাচ্ছে, ওরাও আজকে আবার ফিরে আসছে এই জায়গাগুলোতে,
যে না এখানে তো এখন একটা পজিটিভিটি সব কিছু তৈরি হচ্ছে। তো এই সব কিছু মিলে আমি তো স্যারের এই সমস্ত জিনিসগুলোকে কুর্নিশ জানাই। রাজ্য স্তর বলুন, দেশীয় স্তর বলুন, আন্তর্জাতিক স্তরও আজকে প্রশংসিত হচ্ছে। তো এটা আমাদের জন্য গর্বের বিষয় এবং ধন্যবাদ কৃতজ্ঞ ওনার কাছে যে উনি এগুলো, আমরা তো পাশে থেকে ওনাকে হেল্প করব, সাহায্য করব, আসল তো করার কারিগর উনি। তো উনি ওনার চেষ্টা করে যাচ্ছেন, সফলও হচ্ছেন। আর কাজ করতে গেলে বাধা বিপত্তি আসে, না হলে মজা থাকে না। বাধা বিপত্তিগুলি উপরওয়ালাই সব কিছু সাইড করে পজিটিভ দেয়, থাকলে পাশে নেগেটিভ থাকবেই, এটা এবং সিস্টেম। এটাকে নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে। এবং স্যারের যে লক্ষ্য বা উদ্দেশ্য যে সমাজে পজিটিভিটি বা ইতিবাচক ভাবনা ছড়িয়ে দেওয়া, এবং যেই 3 থেকে 13 বছরের যে বাচ্চারা যারা মোবাইল বা টিভিটা খুললেই যে নেগেটিভের মধ্যে আসক্ত হয়ে পড়ে, সেটা যাতে আর না হয় সেটার জন্য সিটিএ যে আমাদের কেবল চ্যানেলের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে পজিটিভ দেখানো হয়, এবং যারা বেকার আছে তাদেরকেও মানে সংস্থান করে দেওয়া, এবং যারা বলবো যে যারা পড়াশোনার দিক পাচ্ছেন না, এই সিটিএর মাধ্যমেও সেটা তারা দিক খুঁজে পাচ্ছে। খুব সুন্দর স্যার আমাদেরকে মানে কি বলবো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার ওনার পজিটিভ চিন্তাভাবনার মধ্যে দিয়ে, এবং আমরা এর জন্য গর্বিত, এবং আমরা সবসময় স্যারের পাশে আছি এবং থাকবো। তো স্যারের কাছ থেকে এরপরে জেনে নেব যে আগামীতে যেসব স্টুডেন্টরা মানে ল্যাবে মানে পড়তে চায় তাদের যোগ্যতা কি হওয়া প্রয়োজন বা কি হওয়া উচিত, কি করতে পারবে তারা? প্রথমেই তো আম, মাধ্যমিক পাশ করার পর টেন্থ পাস করার পর সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে। 12 পাস করার পর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের পর বিএ প্যারামেডিক্যাল কোর্স, এখন অবশ্য ওটা প্যারামেডিক্যাল নেই, ওটা হেলথ কেয়ারের অন্য একটা বড় জায়গাতে চলে গেছে। কারণ আমাদের অল ইন্ডিয়া হেলথ ডিপার্টমেন্ট এবং আমাদের স্বাস্থ্য দপ্তর, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর, আমরা যে এই কোভিডের সময় মানে প্রতিনিয়তই ল্যাব টেকনোলজিস্টরা বিভিন্ন রোগ থেকে শুরু করে সব কিছুর সঙ্গে যুদ্ধ করে নিজের হাতে টেস্ট করে সমস্ত কিছু। তো এগুলোকে সম্মান জানিয়ে আমরা আমাদের যে বিএমএলটি, যেটা আমি যেটা থেকে পড়াশোনা করেছি, যে ব্যাচেলার অফ মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, ওটার পর এখন আমাদের যেটা মাস্টার ডিগ্রি, ওটা আমাদের অলরেডি সায়েন্টিস্টে গভর্নমেন্ট থেকে ওটা অলরেডি একটা করে দেওয়া হয়েছে। আমাদের মাস্টার ডিগ্রি যেটা, ওটাতে আর টেকনোলজিস্ট থাকবে না, সায়েন্টিস্ট করে দিয়েছে। আমাদের বিএমএলটি যেটা, ওটাকেও নিয়ে চেষ্টা চলছে যে ওটাকেও সায়েন্টিস্ট ঘোষণা দেওয়া যায় কি না। কারণ ল্যাবের মধ্যে হাজারো হাজারো টেস্ট আমরা করি, রিয়েজেন্ট থেকে শুরু করে এভরিথিং, সমস্ত কিছু। তো সব কিছুর দিকে চিন্তা ভাবনা করে ওই জিনিসটা। আর এই কোর্স করতে গেলে আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে, বায়োলজিতে মিনিমাম 60 থেকে 70% মার্ক লাগবে। তারপর আপনি জয়ের এন্ট্রান্স, আর এন্ট্রান্সের থেকেও সিট পাঠায় আমাদের আগর ত্রিপুরাতে, যে কলেজগুলোতে হয় ওগুলোতে জয়ের এন্ট্রান্সের থেকেও সিট পাঠায়, মানে আগে যেগুলো থেকে আমরা মানে পড়াশোনা করেছি আর কি, ব্যাকগ্রাউন্ডটা সায়েন্স লাগে আর কি। ঠিক। তো ধন্যবাদ স্যারকে আবারও। তো এরপরে স্যারের কাছ থেকে আবারও জেনে নেব যে এই যারা পড়তে চাইছে বা এই লাইনে এগোতে চাইছে তাদের জন্য ভবিষ্যতে কি পরামর্শ দেবেন আপনি? দেখুন, মানুষ আপনাকে বলতে পারবে মুখ দিয়ে যে আপনি ওটা করুন, ওটা করুন, এটা করুন, এগুলো করুন, আসল করার কিন্তু মালিক আপনি নিজে। তো আমি প্রত্যেককে একটা জিনিস বলি, যে আমার স্টুডেন্টদেরকেও আমি বলি যে লাইফে দুটো সিনেমা দেখবে, কারণ সিনেমা থেকে আমরা অনেক কিছু শিখি। একটা হচ্ছে 3 ইডিয়টস, আর একটা হচ্ছে জিন্দেগি না মিলেগি দোবারা। 3 ইডিয়টস কেন? হাতের 5 আঙ্গুলের মধ্যে 5টা আংটি পরেছি, আর শুধু দেখছি যে ওটা করব, ওটা করব, এটা করব, আসলে এগুলো কিচ্ছু না। আংটি টাংটি ফালাও, নিজে স্ট্রাগল করো। একটা খুব মূল্যবান জিনিস বলে যে সাকসেসের পিছনে দৌড়াবে না, নিজেকে আগে সাকসেস বানাও, অটোমেটিক সাকসেস তোমার কাছে ধরা দেবে। ওটা। আর একটা হচ্ছে জিন্দেগি না মিলেগি দোবারা। ওই দুটো জিনিস আমি ম্যাক্সিমাম মানুষকে বলি, আমার স্টুডেন্টদেরকেও বলি ইন্সপায়ার হওয়ার জন্য। তো আপনি যেটাই পড়ুন, প্রথমত হচ্ছে ওই জিনিসটার উপর আপনি আগে 100% দেবেন, না হলে আপনি ওই জিনিসটার মধ্যে কোনোভাবেই সফলতা পাবেন না। আপনি যে জিনিসটা করছেন ওটার মধ্যে করার মালিক আপনি, সব কিছু আপনার উপর। আপনি যদি ওটার মধ্যে হবে, এটা হচ্ছে না, তাহলে আপনি করতে পারবেন না। আর ভালো কাজে আপনার বাধা আসবে, আমি একটা জিনিস জানি, বাধা আসবে,
কারণ বললাম না একটু আগে যে উইদাউট স্ট্রাগল, উইদাউট মানে বাধা সাকসেস। সাকসেস হবে না। আপনি দেখুন না, মানে আমি অবসর থাকলে আমি মোবাইলের মধ্যে আমাদের দেশের যারা স্বনামধন্য ব্যক্তিরা, আমি প্রত্যেকের লাইফ হিস্ট্রি পড়ি, ভাল লাগে আমার কাছে। সুপার মানে সিনেমার জগতের বলুন, অন্যান্য জগতের বলুন, সাহিত্য জগতের বলুন, বা ফুটবলার বলুন, ক্রিকেটার, যারাই সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেকে লাইফে স্ট্রাগল করেছে। উইদাউট স্ট্রাগল আপনি হয়তো কিছু অর্জন করবেন, থাকবে না। আর স্ট্রাগল ছাড়া আপনার লাইফে কোনো কিছু হবে না। আমি এই জিনিসটা মানে মোবাইলে তো দেখি, কারণ আমরা না দেখবো কোথা থেকে, মোবাইলে তো দেখবো, মোবাইলে দেখি। আমি এই জিনিসটা প্রতিনিয়ত নিজের মধ্যে করি। উইদাউট স্ট্রাগল আপনার আর সব জিনিসের অ্যাকচুয়ালি রিয়েক্ট করতে নেই। সব জিনিসের রিয়েক্ট করলে আপনি হালকা হয়ে যাবেন। কে কী বলছে না বলছে ছাড়ুন এগুলো। সমালোচনা, কিছু মানুষের জন্মই হয় সমালোচনা, নেগেটিভিটি করার জন্য, ওগুলো পাত্তা দিতে নেই। আপনি ভাববেন যে হ্যাঁ আমি সাকসেস, আমার পিছনে কিছু বলছে। কারণ সমালোচনাও সবার হয় না। দেখবেন একটা জিনিস, আপনি আমার অনেক বড়, আপনি আমার থেকে এই জগৎটা অনেক বেশি দেখেছেন, কিন্তু আমি একটা জিনিস মানি যে সমালোচনা তারই হয় যার মধ্যে কোয়ালিটি থাকে। উইদাউট কোয়ালিটি যার মধ্যে দেখবেন করবে না। তো আমাকে নিয়ে করুক, স্যারকে নিয়ে করুক, আরেকজনকে নিয়ে করুক, এগুলো ফালতু এগুলোর মধ্যে। তো আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন যে কেউ যখন আগে নিজের করতে লাগবে। আমাদের এখানের মধ্যে 150 স্টুডেন্ট আছে, সারাদিন ওরা ক্লাস নিয়ে স্টাডি নিয়ে এত বিজি থাকে। সবসময় আপনি স্টাডির সঙ্গে থাকলেও ভালো ফলাফল করতে পারবেন না। ও তো মুখস্থ করে নিয়ে লিখছেন, প্র্যাকটিক্যালে আপনার কোনো কিছু হচ্ছে না। তো থিওরিও পড়বেন, প্র্যাকটিক্যালও পড়বেন। আর মেডিকেল ফিল্ড এটা পুরোটাই থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোটা মিলে। আপনি এমবিবিএস বলুন, আমাদের এমএলটি বলুন, নার্সিং বলুন, ফিজিওথেরাপিস্ট বলুন, অপটোমেট্রিস্ট বলুন, রেডিওগ্রাফার বলুন, এভরিথিং, এভরি কোর্স, প্রত্যেকটা কোর্সই প্র্যাকটিক্যালের উপর ডিপেন্ডেন্ট। সো প্র্যাকটিক্যালের উপর ডিপেন্ডেন্ট, আপনার থিওরিটা করতে লাগবে মনোযোগ দিয়ে, প্র্যাকটিক্যালটা, বাট আপনি যেটাই করবেন ওটার মধ্যে 100% আপনার কনসেন্ট্রেশন থাকতে লাগবে। এরকম না যে আপনি প্র্যাকটিক্যাল করতে এসেছেন, আপনি এখন ওই সকালবেলা কীভাবে জানি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, ওগুলো ভালো হবে না। যেটা করবেন ওটার মধ্যে ফোকাস করবেন, ভালো ভালো। আমি আমার এই এতটুক অল্প দিনের এই অভিজ্ঞতাতে আমি এটা বুঝেছি আর কি। ঠিক, ধন্যবাদ স্যার আপনাকে। তো স্যার একটু আগে যে আপনি বলছিলেন যে কিছু করতে গেলে, ভালো কিছু করতে গেলে, সাকসেস পেতে গেলে বা বাধা আসবেই। তো এরকম আমাদের সমাজে এরকম অনেক কিছু ভালো কাজ করার মুখোমুখি হতে গেলে আমাদের আসে, এরকম বাধা আসে। তো এরকমই বাধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের প্রতিটা মানুষকেই। তো এরকমভাবে কিছু জেনে নেবো আপনার কাছ থেকে। দেখুন, আমি তো বললাম একটু আগে, কিছু মানুষের হয়তো কাজই থাকে, কোনো কাজ টাজ নেই, শুধু সমালোচনা করবে, পিছনে পরনিন্দা করবে। আমার আগে একটা জিনিস দেখতে লাগবে যে আমি যেই মানুষটাকে সমালোচনা করছি বা যেই মানুষটাকে আমি নিন্দা করছি, ওর কোন কাজটার উপর নিন্দা করছি। ও হয়তো এরকম কোনো ভালো কাজ করছে সমাজের জন্য, ওই কাজটাকে আমি নিন্দা করছি। তো এটা তো আমি পারি না, এটা আমার হয়তো ব্যক্তিগত স্বার্থ লাভের জন্য আমি এটা করছি, যে আমার হয়তো এখান থেকে কোনো স্বার্থ লাভ হয়নি, এই জন্য আমি ওনাকে করছি। বাট এটা আমি করে আলটিমেটলি আমি নিজেই শেষ হবো। এবং আমরা আমাদের চোখের সামনে অনেক জিনিস দেখি, কোনো মানুষ সমাজের জন্য কোনো ভালো কাজ করতে যায়, একটা উচ্ছৃঙ্খল শ্রেণী, একটা নোংরা সমাজ, একটা নোংরা সমাজের কিছু সমাজ না সরি নোংরা কিছু লোক সমাজের, মানে মানসিকতার মানুষ, খুব বাজে মানসিকতা নিয়ে সেরে ওর পিছনে লাগে মিথ্যা সমালোচনা, আকাশ মাটির তাফাত, এরা নোংরা, এগুলো করে আলটিমেটলি কি হয়, আপনি সাময়িক হয়তো কোনো কিছু অর্জন করে নেবেন, বা সাময়িক হয়তো আপনি, বাট আমি কোনো ধর্মকে ছোটো করছি না, আপনিও সনাতন ধর্ম, আমিও সনাতন ধর্ম, আমরা মহাভারত দেখেছি। শুধু সনাতন ধর্ম না, প্রত্যেকটা ধর্মের মানুষ মহাভারত দেখেছে। মহাভারতটা হয়েছিল কেন? বাস্তবটা দেখানোর জন্য আমাদেরকে। তো মহাভারত ধ্বংস কেন হয়েছিল? একমাত্র হিংসা, ভাইয়ের মধ্যে হিংসা, মহাভারত হয়ে গেল শেষ। তো এটা থেকে যদি আমরা শিক্ষা না নিই, আমাদের চোখের সামনে বাস্তব জিনিসটাকে ফোটানোর জন্যই তো এই জিনিসগুলো হয়েছিল, আমি যদি ভুল না বলে থাকি। তো আমি মনে করি নিজের মতো নিজে চলব, নিজের কাজ নিজে করব,
পাবলিক মানুষ সবটা বুঝে, তারা দেখে, তারা নিজেরা যাচাই করে, তারাও পাগল না। এখনকার দিন অনেক স্ট্যান্ডার্ডাইজেশনে যাচ্ছে, ডিজিটালাইজেশন, আমি যেটা প্রথমেই বললাম, মানুষ এত বোকা না। কোনো মানুষের পিছনে যদি কেউ লাগে ব্যক্তিগত স্বার্থের লাভের জন্য, এগুলো খুব নোংরা। আমি ফেসবুকের মধ্যে এটা কাউকে নিয়ে বাজে একটা কমেন্ট করে দিতে পারি, বাট আলটিমেটলি এটা করা উচিত না। আপনি এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি এই প্ল্যাটফর্ম থেকে আজকের এই যে এখানে আমরা সুন্দরভাবে এটা অনুষ্ঠানে, আমি ওখান থেকে বার্তা দেব ওই সমস্ত নোংরা মানসিকতা লোকেদের, এগুলো ছেড়ে যারা ভালো কাজ করছে পজিটিভিটি বার্তা নিয়ে, ওদের পাশে এসে দাঁড়ান, দেখবেন ভাল লাগবে কাজ করে। আর এই মনটা সবসময় একটু বড় করে চলা দরকার। স্যার একটা জিনিস বলে, জন্ম উপরবেলা দিয়েছে, মৃত্যু উপরবেলাই দেবে। আমি ওনার থেকে এই জিনিসটা শিখেছি যে জন্ম উপরবেলা দিয়েছে, মৃত্যু উপরবেলা দেবে, সুতরাং ভয় কিসের? আর এই নোংরা মানসিকতা এগুলো ছেড়ে যারা ভালো কাজ করে, পজিটিভ নিয়ে মানুষের পাশে দাঁড়ায়, হেল্প করে, বিনা স্বার্থে মানুষের সঙ্গে থাকে, পারলে ওদের পাশে এসে দাঁড়ান, দেখবেন ভালো লাগবে। ওদের সঙ্গে এসে কাজ করুন পজিটিভিটি নিয়ে। এই সমস্ত নেগেটিভিটি, নোংরা মানসিকতা, সমালোচনা, যেটার সঙ্গে বাস্তবের কোনো ভিত্তি নেই, ওগুলো ছেড়ে পজিটিভিটিতে কাজ করুন, ভাল লাগবে দেখবেন। পারলে মানুষের উপকার করবেন, ক্ষতি করার চেষ্টা করবেন না, এই অধিকার আপনাকে কেউ দেয়নি। তো আমি এটাই বলবো, পজিটিভিটি রাখুন মনের মধ্যে, সব ভালো হবে। একদম তাই, ধন্যবাদ স্যারকে। তো স্যারের আরেকটা কথা মনে পড়ে গেল, যে স্যার এই কথাটাও বলেন যে জীবনে এসেছো, এই পৃথিবীতে এসেছো, কিছু ভালো কিছু করে যাও। হ্যাঁ, স্যারের এই কথাটা আমার খুব মনে পড়ে, যে স্যার এটা বলেছিলেন আমাদেরকে যে এসছো যেখানে, কিছু ভালো করে যাও। তো আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের স্যারকে সত্যি আবারও ধন্যবাদ জানাবো, স্যারের মূল্যবান সময় আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে দেওয়ার জন্য। এবং আমরা চাইবো স্যার আবারও আসবেন আমাদের এই অনুষ্ঠানে এবং স্যারের মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের কাছে। এবং আমরা প্রার্থনা করব স্যার সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অনুরোধ রাখবো আমাদের পজিটিভ বার্তা ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তা ইউটিউব চ্যানেলে। তো আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার। নমস্কার।